রমজান মাস শুরু হওয়ার আর মাত্র কয়েকটা দিন। রহমত, মাগফিরাত, নাজাতের মাস, পবিত্র রমজান মাস। একটা বছর পর আবারও ঘুরে চলে আসছে আমাদের মাঝে ইনশাআল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। যে প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। আপনারা আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। সকালবেলা উঠে খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম, তো খিচুড়ি, ডিম ভাজা, সালাদ আর গরুর বটভুনা দিয়ে আজকে সকালের নাস্তাটা করে নিয়েছি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সংসারে গৃহিণীর ব্যস্ততার একটি দিন আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার পুরোটা ব্লগ আপনাদের খুব ভালো লাগবে। মুদাসিরের বাবা সকালবেলা খিচুড়ি খেয়ে বাজারে চলে গিয়েছিল। বাজার থেকে কী কী কেনাকাটা করে নিয়ে এসেছে তাই এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আর বাজারগুলো গুছিয়ে নিব। তো এখানে মুদাসিরের জন্য একটা জনসন ক্রিম এনেছে, আর এখানে চাষি পোলাইয়ের চাল আর আতপ চাল নিয়ে এসেছে, সাথে রিন পাউডার। তো পোলাইয়ের চালটা শেষ হয়ে গিয়েছিল, মুদাসসিরের বাবাকে বলেছি যে চালটা নিয়ে এসো, তাই নিয়ে এসেছে। আর আতপ চাল আমি একসাথে ঘরে চাল ভিজিয়ে ভাঙিয়ে নিয়ে এসেছি মেশিন থেকে, যেটা পিঠা বানানোর জন্য। তবে কিছুটা চাল আমার প্রয়োজন ছিল, তাই আনতে বলেছিলাম, তাই নিয়ে এসেছে। তো সদাইপাতিগুলো এখন গুছিয়ে নিচ্ছি। আর এখানে যেগুলো আমার এক্সট্রা, যে হুইল পাউডার বলেন আর ভীম লিকুইড, ভীম সাবান, তো সেগুলো আছে, তো সেগুলো বক্সে ভরে রাখলাম। আর যেটা আমার এখন প্রয়োজন, তো একটা প্যাকেট রেখে দিলাম, যেটা এখন আমার লাগবে। তো সদাইপাতিগুলো আমি কিন্তু আমার এই খানাডুলিটাই রাখি, যেটা আমার ডাইনিং টেবিলের সামনে থাকে। বেশিরভাগ বয়ামগুলো আমি এখানে রেখে দিই, কারণ রান্নাঘরে বেশি বয়াম থাকলে কিন্তু তেল চিটচিটে হয়ে যায়, তখন কিন্তু পরিষ্কার করারও একটা এক্সট্রা ঝামেলা আছে। যতটা পারি আমি চেষ্টা করি যাতে আমার বয়াম আর কন্টেনারগুলো এখানে রাখা যায়। মুদাসিরের বাবা যে শুকনা বাজারগুলো নিয়ে এসেছে সেগুলো এখানে রেখে দিলাম। আর রমজান মাস কিন্তু খুব শিগগিরই চলে আসছে, আর মাত্র কয়েকটা দিন আছে হাতে গোনা। তো আমাদের কিন্তু রমজান মাসে শুধু কাজকর্ম, খাওয়া দাওয়া এইসব নিয়ে পড়ে থাকলে চলবে না। আমরা যেমন সংসারের কাজগুলো আগে থেকেই প্ল্যান করে রাখি, কোনটার পরে কোনটা করব, কোনটার পর কোনটা করলে ভালো হয়, সেভাবেই কিন্তু আমাদের ইবাদতের সময়টুকু আমাদের প্ল্যান করতে হবে। কোন সময় আমরা কোন ইবাদতটা করব, কোন সময় কোন ইবাদত করলে আমাদের জন্য সবচাইতে বেটার হবে, আর আমরা খুব সুন্দরভাবে ইবাদত কমপ্লিট করতে পারবো। কারণ আমরা যেহেতু গৃহিণী, সংসারের কাজ কিন্তু বাদ দিয়েও রাখতে পারবো না। সংসারের কাজ আমাদের করতেই হবে প্রতিদিন, রান্না বান্না, সংসারের সমস্ত কাজ, সন্তান লালন পালন করা, সব কিছুই কিন্তু আমাদের গৃহিণীর হাতেই। তাই আমরা যেহেতু রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ ছাড়াও আমাদের এক্সট্রা ইবাদত রয়েছে, এক্সট্রা ইবাদতে কিন্তু অনেক সোয়াব আর অনেক ফজিলত, যা আমরা সবাই জানি। কিন্তু আমরা সময়ের স্বল্পতার কারণে কিন্তু আমরা অনেক ইবাদত থেকেই বঞ্চিত হই, অনেক ইবাদত কিন্তু আমরা করতে পারি না। কারণ রমজান মাসে নফল ইবাদতে কিন্তু প্রচুর সোয়াব। এক্সট্রা ইবাদত বলতে আমি নফল ইবাদতকে বলেছি। আসলে নফল ইবাদত আমরা অত একটা গুরুত্ব সহকারে করি না, সারা বছর যেমন তেমনভাবে চালিয়ে দিলেও চেষ্টা করব আমরা সবাই রমজান মাসে নফল ইবাদতগুলো, সবগুলো নফল ইবাদত সুন্দরভাবে ফুলফিল করতে। আর নফল ইবাদত যেগুলো নামাজের সাথে আছে, নামাজের সাথে আছে মানে মানে নফল যে নামাজগুলো আছে সেগুলো তো আমরা করবই, সাথে জিকির আজগার, কোরআন তিলাওয়াত করা প্রতিদিন চেষ্টা করব আমরা অত্যন্ত এক সিবারা করে পড়তে। এক সিবারা বলতে এক পারা করে পড়তে, তাহলে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি করে কোরআন শরীফ খতম দিতে পারবো। আর শুধু খতম দেওয়ার জন্য কোরআন তিলাওয়াত করলে কিন্তু হবে না, কোরআন তিলাওয়াত এভাবে করতে হবে যাতে যাতে কোয়ালিটি ফুল হয়। আমরা বাজার থেকে কোনো জিনিস কেনাকাটা করলে কিন্তু আমরা পণ্যের কোয়ালিটি দেখি, মানে কোয়ালিটি যত ভালো হয় আমরা কিন্তু
ততই সেটা আগ্রহ দেখিয়ে কিনে থাকি। ঠিক সেভাবে আমরা শুধু কোরআন তিলাওয়াত করার জন্যই করব না, আমরা যাতে কোয়ালিটিফুলভাবে কোরআন তিলাওয়াত করতে পারি সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। আর এদিকে রমজানের কথা বলতে বলতে আপনাদের সাথে এখন ভিডিও রিলেটেড কিছু কথা বলি। তো সকালবেলা কিন্তু মুদাসসির বাবা চিংড়ি মাছ নিয়ে এসেছে, টাটকা চিংড়ি মাছ নিয়ে এসেছে। আমাদের বাজার যেহেতু কাছে, যেটা আমি রেগুলারই বলে থাকি, এজন্য চেষ্টা করে প্রতিদিনই মাছের বাজারটা করতে, যাতে মুদাসসির বাবা টাটকা মাছটা খেতে পারে। আর এদিকে মেথি শাক এনেছে, সাথে আলু আর পেঁয়াজও এনেছে। শীতকালীন এই মেথি শাকগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর মেথি শাক ভাজি আমার কাছে খুবই ভালো লাগে, অনেক পছন্দের একটা শাক আমার। অফ ক্যামেরায় চিংড়ি মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে হালকা হলুদের গুঁড়া আর লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রেখেছিলাম। আর চিংড়ি মাছ ভুনা করব, এজন্য হালকা চিংড়ি মাছটাকে আমি একটু ফ্রাই করে নিব। তো আমি কিন্তু সয়াবিন তেলে চিংড়ি মাছটা ফ্রাই করছি। এর কারণ হচ্ছে, আমি অনেক সময় দেখেছি সরিষার তেল দিয়ে চিংড়ি মাছটাকে যদি আমি ফ্রাই করি তাহলে অনেক ফেনা ওঠে, মানে ফেনা চলে আসে। আর সরিষার তেলে কিন্তু সব ধরনের রান্নাই একটু ফেনা ফেনা হয়, কিন্তু চিংড়ি মাছটা ভাজার সময় আমার কাছে মনে হয় একটু বেশি হয়। এজন্য আজকে আমি সয়াবিন তেল দিয়ে চিংড়ি মাছটাকে এখন ফ্রাই করে নিচ্ছি। চিংড়ি মাছগুলো কিন্তু বেশ বড় বড় ছিল আর টাটকা ছিল। কিছু চিংড়ি মাছ আমি খোসা সহ রেখেছি, আর বেশিরভাগ চিংড়ি আমি খোসাটাকে ফেলে দিয়েছি। আর এখন আমি ফ্রাই করে নিচ্ছি চিংড়ি মাছগুলো। তো চিংড়ি মাছগুলো ফ্রাই করে নিতে নিতে আমার প্রিয় প্রিয় আপু ও ভাইয়াদের কাছে আমার সেই প্রতিদিনকার একটাই কথা, আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার প্রতিদিনকার ব্লগগুলোতে আমার কথা দ্বারা যদি কেউ আঘাত পেয়ে থাকেন প্লিজ নিজের আপনজন ভেবে আমাকে ক্ষমা করে দিবেন। তো প্রতিদিন কিন্তু আপনাদের কাছে এভাবে ক্ষমা চাই, আপনারা কিন্তু কিছু মনে করবেন না। আর একটা মানুষ সব দিক দিয়ে কখনো পারফেক্ট হয় না, আর আমরা যেহেতু মানুষ মাত্রই কিন্তু ভুল হয়, আর আমি কিন্তু ভুলের ঊর্ধ্বে নই। এদিকে চিংড়ি মাছটার এক পাশ ভাজা হয়ে গিয়েছে, তো আরেক পাশ আমি ভেজে নিচ্ছি। আমি কিন্তু একটানা কয়েকদিন ভিডিও দিতে পারিনি, এর কারণ আমি গতকালের আগের ভিডিওটা আমি বলেছি, আসলে আমার মোবাইলের ডিসপ্লেটা নষ্ট হয়ে গিয়েছিল। অ্যাকচুয়ালি ডিসপ্লেটা নষ্ট হয়ে যায় বলতে, ডিসপ্লেটা এমনি এমনি নষ্ট হয়ে যায়নি। মুদাসসিরের হাতের কাছে মোবাইল থাকলেই মুদাসসিরের মোবাইল জানলা দিয়ে ফেলে দেয়, আর এতে করে কিন্তু মোবাইলের ডিসপ্লে ভেঙে যায় বা কোনো সমস্যা দেখা দেয়। এটা আমার কয়েকবারই হয়েছে। তো মুদাসসিরের বাবারও এমন হয়েছে আর আমারও হয়েছে, কিন্তু এবারও সেই একই অবস্থা। তো আমি লক্ষ্য করিনি, হঠাৎ করেই মুদাসসিরের হাতের কাছে মোবাইলটা ছিল, তো জানলা দিয়ে মুদাসসির মোবাইলটা ফেলে দিয়েছে, আর এই কারণে কিন্তু ডিসপ্লেটা ভেঙে গিয়েছিল। তো এরপর 2 দিন চলে গিয়েছে, ভিডিও দেব কি দেব না, কিভাবে দেব, ডিসপ্লে তো ভেঙে গিয়েছে। তো মোবাইল কিনতে চেয়েছিলাম নতুন করে, আবার ভাবলাম যে মোবাইলটা কিন্তু আমার নতুনই, শুধু ডিসপ্লেটাই বারবার চলে যাচ্ছে, তাও আবার মুদাসসিরের কারণেই। তো যারা আমার রেগুলার ভিউয়ার্স আপু ও ভাইয়ারা তারা কিন্তু জানেন, এর আগেও একবার হয়েছে, যেটা আমি বলেছি যে আমার ছেলেই কিন্তু মোবাইল জানালা দিয়ে ফেলে দিয়েছে। যেহেতু মোবাইল মুদাসসিরের হাতে আমি দেই না, কারণ আমি চাই না মুদাসসির মোবাইল আসক্ত হোক, কিন্তু মোবাইল হাতের কাছে পেলে মুদাসসির যেহেতু মোবাইলের ভিতর কিছু দেখে না, মানে নেট যেহেতু চালায় না, সে কিন্তু হাতের কাছে পেলেই মোবাইল ফেলে দেয়। যাই হোক, ছোট বাচ্চা যেহেতু, তাকে আর কি বলবো, সে যেহেতু ফেলে দিয়েছে, আমাদের এই সাবধানতা অবলম্বন করা উচিত ছিল, আর সেটাই করব সামনে। তো এরপর কিন্তু আমি মোবাইলের ডিসপ্লেটা ঠিক করে এনেছি, আমি বলতে মুদাসসিরের বাবাই ঠিক করে এনে দিয়েছে, আর নতুন করে কিনিনি। মুদাসসিরের বাবা বলেছে খুব শীঘ্রই একটা নতুন কিনে দিবে। আর এই তো এদিকে কিন্তু চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে। তো অফ ক্যামেরায় কিন্তু আমি শাকটাও ভাজি করে নিচ্ছি, আর অপর পাশে কিন্তু চিংড়ি মাছ ভুনা করব, এই জন্য আমি সরিষার তেলে এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে আমি এখন কিছুক্ষণ ভেজে নিব। আমার প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা আমার প্রতিদিনকার ব্লগ ভিডিওগুলো দেখে, প্রতিদিনকার বলতে আমি যেহেতু একদিন পর পর ভিডিও দিই, আর মুদাসসিরের জন্য মাঝে মাঝে আমার 2 দিন পরও ভিডিও দিতে হয়, যেহেতু আমার ছোট বাচ্চা মুদাসসির আর অনেক দুষ্টমি করে, যেটা আমি সবসময় বলি আপনাদেরকে। আর ছেলে বাচ্চারা এমনিতেও অনেক দুষ্টমি করে, তো তাকে সামলিয়ে কিন্তু আমার সমস্ত কাজ করতে হয়। আর এদিকে পেঁয়াজটা একটু ভেজে এর মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। এখন আরও কিছুক্ষণ ভেজে নিব।
চিংড়ি মাছ ভুনা হলে কিন্তু এই ভুনার যে ঝোলটা হয় সেটা দিয়ে আমি ভাত খেয়ে নিতে পারি অনায়াসেই। এটা কিন্তু আমার খুবই পছন্দের একটা রান্না বা রেসিপি যেটাই বলেন। তো পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে আদা রসুনটা আমি আরও কিছুক্ষণ ভেজে নিব। রান্না করতে করতে আমার নতুন ভাইয়া ও আপুদের উদ্দেশ্যে একটা কথা বলি। আমার প্রিয় প্রিয় ভাইয়া ও আপুরা যারা আমার চ্যানেলটিতে নতুন ভিজিট করছেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন বা করেননি যারা, তারা সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা করেছেন, আমি ইনশাল্লাহ কমেন্ট ধরে কিন্তু আপনাদের পরিবারে চলে যাব, আপনাদের ভিডিওগুলো দেখব এবং আপনাদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে আসব। আর আমি চ্যানেল সাবস্ক্রাইব করলে কিন্তু গিফট দিয়ে গেলাম বা সাবস্ক্রাইব করে গেলাম বা সংখ্যা, এগুলো কিছুই বলি না। তো আপনারা কিন্তু বুঝে নেবেন। আর আমার যদি আপনাদের পরিবারে যাইতে সময় হয় বা ভুল হয়ে যায়, তাহলে আমার যে কমিউনিটি পোস্ট আছে সেই পোস্টের মধ্যে একটা করে ছোট্ট একটা কমেন্ট রেখে যাবেন। আমি কিন্তু সেই কমেন্ট ধরে আপনাদের পরিবারে চলে যাব। আর এই তো আমি কিন্তু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে মশলাটা এখন কষিয়ে নিচ্ছি। আমার প্রিয় প্রিয় আপু ও ভাইয়াদের প্রতিদিনকার মজার মজার রান্নার ভিডিওগুলো কিন্তু আমি খুব মনোযোগ দিয়ে দেখি। আসলে আমি খুব রান্নাটা পছন্দ করি আর ব্লগও দেখতে আমার খুব ভালো লাগে। এই ইউটিউব চ্যানেলে এসে অনেক নতুন নতুন ভাইয়া ও আপুদের পেয়েছি। আসলে আমরা কেউ কাউকে দেখি না, কেউ কাউকে চিনি না, অদৃশ্যভাবেই আপনাদেরকে অনেক আপন মনে হয়। আর আমার ছোট যেহেতু কোনো বোন নেই, আমি সবার ছোট আমার পরিবারে, এজন্য কিন্তু আমাকে কেউ আপু বলে না। আর আপনারা যখন কমেন্টে আমাকে আপু বলেন, বিশ্বাস করেন না, আমি কিন্তু সেই বোনের ফিলটা পাই। আর আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে কিন্তু আমাদের এখানে অনেক কুচকো আওয়াজ হচ্ছে, মানে এখানে পাশে একটা বিয়ের অনুষ্ঠান, সেখানে বিভিন্ন ধরনের আওয়াজ করছে, তো সেই শব্দ দূষণ হতে পারে। ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখে নেবেন ভিডিওটা। এই তো শাক ভাজিটা কিন্তু হয়ে গেছে, তো শাক ভাজিটা এখন নামিয়ে নিলাম। তো এই চুলায় এখন আমি হাতে মেখে কাচকি মাছ বসিয়ে দিলাম। হাতে মেখে কাচকি মাছের একটা রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে, চাইলেই কিন্তু যারা নতুন প্রিয় ভাই ও আপুরা দেখে নিতে পারেন। এই কাচকি মাছের চচ্চড়িটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। হাতে মেখে কাচকি মাছের চচ্চড়ি রান্না করলে এর একটু চচ্চড়ি দিয়ে কিন্তু 1 প্লেট ভাত অনায়াসেই শেষ হয়ে যায়। আর এভাবে কাচকি মাছ রান্না করতেও কিন্তু বেশি একটা সময় লাগে না। টমেটোর সাথে যে কাচকি মাছ দিয়েছি, চচ্চড়িটা রান্না করার পর আমার মনে হয়েছে যে টমেটোর আগে কাচকি মাছটাই রান্না হয়ে গিয়েছে। এইদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চিংড়ি মাছটাও রান্না করে নিচ্ছি। চিংড়ি মাছটা আমি ভুনা করব, তো কিছুক্ষণ কষিয়েই কিন্তু আমি হালকা একটু পানি দিয়ে দিয়েছি যাতে চিংড়ি মাছটা ভালো করে হয়ে যায়। এভাবে চিংড়ি মাছ ভুনা করলে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। কোন কোন আপুরা বড় বড় চিংড়ি মাছ ভুনা খেতে পছন্দ করেন কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, চিংড়ি মাছটা যেহেতু প্রায়ই ভুনা ভুনা হয়ে গেছে, তাই কুচি করে রাখা ধনিয়া পাতা দিয়ে দিলাম। শীতকালীন ধনিয়া পাতা আর কয়েকদিন খাবো, বেশি দিন কিন্তু আর খেতে পারবো না, কারণ শীত তো প্রায় চলেই যাচ্ছে। ঢাকা শহরে এখন কিন্তু শীতটা খুবই কম লাগে, একদম ভোর রাতের দিকে কিন্তু তখন একটু শীত লাগে। যাই হোক, এরকম শীত আবার গরম এই সময় কিন্তু ঠান্ডা কাশি জ্বর এগুলো কিন্তু বেশি হয় বাচ্চাদের। সবার বাচ্চাদেরকে কিন্তু সাবধানে রাখবেন, কারণ বাচ্চারা অসুস্থ থাকলে কিন্তু আমাদের মন মানসিকতাই অসুস্থ হয়ে যায়। আমাদের মন মানসিকতা তখন কিন্তু আর ভালো লাগে না। বাচ্চারা সুস্থ থাকলে আমাদের কিন্তু খুব ভালো লাগে। আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে অলরেডি আমার চিংড়ি মাছ ভুনা হয়ে গিয়েছে, আর এখানে কাচকি মাছের চচ্চড়িটাও হয়ে আসছে। টমেটো থেকে পানি ছেড়ে দিয়েছে, আমি কিন্তু এমনিতে বেশি একটা পানি দিইনি। তো এভাবে কিন্তু কাচকি মাছের চচ্চড়িটা হয়ে যাবে। কাচকি মাছটা কিন্তু একদম পোনা টাইপের ছিল, তো পোনা টাইপের কাচকি মাছ মুদাসিরের বাবা এনেছিল, তবে আজকে না। যেহেতু আজকে মুদাসিরের বাবা আনেনি, মানে গতকালের আগের দিনে কাচকি মাছটা এনেছিল, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই মাছের তরকারিটা কিন্তু মুদাসিরের বাবা খাবে না, যেহেতু ফ্রিজ থেকে বের করেছি। আর ফ্রিজেরটা আমি কিন্তু খেতে পারি অনায়াসে। আর ফ্রিজের মাছ মাংস তরকারি, মানে মাছ মাংস বের করে রান্না, এটা আমি অনায়াসে খেতে পারি। আল্লাহ প্রদত্ত হালাল খাবার সবই আমি খেতে পারি, কিন্তু মুদাসিরের বাবা খাবার দাবার কিন্তু খুব বাছাবাছি করে, যেটা আমি সবসময় বলে থাকি। আজকে আমাদের দুপুরের খাবারের মেনু মেথি শাক ভাজি, কাচকি মাছের চচ্চড়ি আর চিংড়ি মাছ ভুনা।
দুপুরে খাওয়া দাওয়া করে সংসারে টুকটাক কাজ করেছি আর কিছুক্ষণ রেস্টও নিয়েছি। এরপর সন্ধ্যার দিকে চা বানিয়ে নিয়েছি, দুধ চা, আর এখানে টোস্ট বিস্কিট নিয়েছি। তো সন্ধ্যার সময় একটু চা তো খেতেই হবে। আমি দেখি আমার মতো অনেক প্রিয় প্রিয় আপুরা কিন্তু সন্ধ্যার দিকে চা খায়। আসলে সকাল আর সন্ধ্যার দিকে এক কাপ করে চা যদি না খাই, মনে হয় সারাদিনই কি যেন একটা খাইনি। আর এই চাটা হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা এনার্জি, আর সন্ধ্যা থেকে পরের দিন সকাল পর্যন্ত শরীরে আলাদা একটা এনার্জি যোগায়। তো আমরা যারা চা প্রেমীরা আছি তারাই কিন্তু এর মর্মটা আমরা বুঝতে পারি। চা বানিয়ে এখন ডাইনিং টেবিলের সামনে চলে যাচ্ছি, তো এখানে বসে এখন চাটা খেয়ে নিব। মুদাসির বাবা যেহেতু চা খায় না, চাটা আমি একাই খাই, তাই একাই খেয়ে নিব। আমার চ্যানেলের ওয়াচ টাইমের ঘাটতির কারণে আমি কয়েকদিন যাবৎ লং ভিডিও দিচ্ছি। জানি না কারা অত্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটা এই শেষ পর্যন্ত দেখছেন। যারা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক দোয়া রইল। ভিডিও শেষ প্রান্তে আমি চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব। আসসালামু আলাইকুম।